কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। সময় কখনোই একভাবে কাটে না। ধীরে ধীরে বইতে বইতে সে পালা বদল করে। এই যে গ্রীষ্মের দাবদাহ, যখন প্রতিটি মানুষের হৃদয় থেকে মস্তিষ্ক পর্যন্ত ভারাক্রান্ত করে তোলে, যখন রোদের আলো চামড়ার ওপর এসে পড়তে শুরু করার পর বারবার মনে হয় এই গরম যেন আর না থাকে, ঠিক তারপরে ঋতু বদলে ফেলে তার বসবাস। পথ বদলে যায়। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা আসে। যে গাছ জলের অভাবে শুকনো হয়ে এসেছিল, সেই গাছের গায়ে বৃষ্টির জল পড়ে। নতুন করে জীবন পায় সে। আবার নতুন একটা জীবন ধীরে ধীরে শুরু হয়। তারপর সেই বর্ষাকালও একদিন শেষ হয়ে আসে। পথে জমা জল শুকিয়ে যেতে যেতে এসে পড়ে শরৎ। এভাবেই ধীরে ধীরে একদিন আসে শীত, তারপর বসন্ত। ঋতুচক্রের মতো গোটা জীবনটাও ঠিক এমনই। এভাবেই দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। রূপনারায়ণের নদে বয়ে গেল অনেক জল। শুধু রূপনারায়ণ গ্রামের মানুষগুলো মাঝে মাঝে এখনো ভেবে ওঠে সেই গ্রামের বিভীষিকার কথা। কিন্তু নিতাই ভুলতে পারেনি কিছু। সেদিন রাতে অবনীকে ঘরের মধ্যে রেখে সে পাশের ঘরে গিয়েছিল চুন হলুদ আনতে। একটু দেরি হয়েছিল তার, কিন্তু তারপর যে ঘটনাটা ঘটেছিল সেটা তার মন থেকে এখনো সরে যায়নি। মাঝে মাঝে গভীর রাতে যখন সে একা থাকে, তখন কেমন যেন মনে পড়ে যায় অবনীর কথা। তার আহ্বানেই তো অবনী এখানে এসেছিল। যদি এখানে না আসতো তাহলে তার এত বড় বিপদ তো হতো না। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা, সেটা হলো অবনীর মৃতদেহটা খুঁজে পাওয়া যায়নি। শুধু জল কাদার মধ্যে পড়েছিল অবনীর হাতের সোনার আংটিটা। কিন্তু তারপরে যে অবনীও গ্রামের অনেক মানুষদের মতো উধাও হয়ে গেছে, সেই কথাটা নিতাই প্রথমে মেনে নিতে পারেনি। গোটা রূপনারায়ণ গ্রাম তোলপাড় করে ফেলেছিল ও। নদীতে মাছ ধরতে থাকা মাঝিদের সঙ্গে কথা বলে অবনীর মৃতদেহ খোঁজার চেষ্টাও করেছে, কিন্তু না, কিছুতেই কিছু করতে পারেনি। তারপর সময়ের প্রভাবে সে নিজেও এখন কেমন চুপ করে গেছে। অথচ এখনো মাঝে মাঝে সে কথা মনে পড়ে যায় নিতাইয়ের। নিতাইয়ের বিয়ে হয়েছে। নিতাই নিজের ঘরে বসেই সেদিনের কথা ভেবে চলেছিল। এমন সময় তার বউ এসে বলল, কি গো, ওভাবে জানলার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছো কেন? বাইরে যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাট এসে ঘরে ঢুকছে, জানলাটা বন্ধ করো। জানলাটা বন্ধ করতে এসে হ্যারিকেনের অল্প আলোয় নিতাইয়ের দিকে তাকিয়ে মালতী কেমন যেন অবাক হয়ে গেল। নিতাই কেমন উদাসভাবে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। দেখে মনে হয় না তার কথাগুলো সে শুনতে পেয়েছে। মালতী কেমন ভয় পেয়ে যায়। নিতাইয়ের মাঝে মাঝেই এমন হয়। যখন এমনটা হয়, তখন নিজের মনের ভেতর যেগুলো একটু ব্যথা ঘুরে ফিরে বেড়াতে থাকে, সেটা মালতী জানে। এই কয়েকটা বছরে মালতী নিতাইকে হাড়ে হাড়ে চিনে গেছে। লোকটা খুব একটা খারাপ নয়, কিন্তু বড্ড শান্ত আর বড্ড নরম, ঠিক যেন মেয়ে মানুষের মতো। মাঝে মাঝে নিতাইয়ের এই ভাবটা অসহ্য লাগে তার। আবার মাঝে মাঝে মনে হয় এমনটাই বোধহয় ভালো। না হলে গ্রামের এমন কয়েকজনের কথা সে জানে যারা বড্ড। আরে কি হয়েছে? আবার আবার তুমি তোমার সেই বন্ধুর কথা ভাবছো? কেন ভাববো না বলো তো? সেদিন যদি আমি এই ঘর থেকে অবনীকে একা না রেখে চলে না যেতাম, তাহলে তো আর এমন হতো না, তাই না? আসলে ভুলটা আমারই ছিল, বুঝলে তো মালতী। আমি তো ওকে জমিদার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এইসব নিয়ে তো অনেক কথা হয়েছে। আর তাছাড়া বাবাও তো বলেছে তোমার কোনো দোষ ছিল না। এমনকি অবনী দাদার বাড়ির লোকেরাও যখন এসেছিল, তখনও তাদের সাথে তো কথা হয়েছে।
তাহলে তুমি আবার এসব নিয়ে ভাবছো কেন? ভাবার কারণ আছে মালতী, ভাবার কারণ আছে। অবনী বলেছিল যদি তার কিছু হয়ে যায় তাহলে কেউ না কেউ এখানে আসবে। এখানে আসার পরেও অবনী প্রতিদিনের কথা তার ডায়েরিতে লিখে রেখেছে, আর সেই সমস্ত কিছু আমি তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন সেই ডায়েরি পড়ে যদি ওদের বাড়ির কেউ আসে তখন? নিতাইয়ের কথা শুনে মালতী অবাক হয়ে যায়। এমন কথা তো নিতাই আগে কখনো বলেনি, তাহলে আজ হঠাৎ? নিতাই সামান্য হাসে আর অল্প আলোয় এগিয়ে আসে মালতীর দিকে। তারপর কেমন যেন একটু অদ্ভুত গলায় বলে, মালতী, তোমায় আমি কিছু বলিনি। বেশ কয়েকদিন ধরে আমি অবনীকে দেখতে পাচ্ছি না। এবার মালতীও আর বিছানায় বসে থাকতে পারে না, কারণ নিতাই কখনো মিথ্যে কথা বলে না। সে যে মজা করছে এমনটাও তার মুখ দেখে মনে হচ্ছে না। মালতী তাড়াতাড়ি এগিয়ে আসে সামনের দিকে। তারপর নিতাইয়ের কাঁধটা ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলে, ওগো, তোমার কি হলো? তোমার তোমার মাথা ঠিক আছে তো? এসব কি বলছো তুমি? দাদা, দাদা তো। নিতাই সোজা তাকায় মালতীর দিকে। ঘরের মধ্যে অল্প আলোয় চারপাশটা ভালোভাবে দেখা যায় না। বিছানার একপাশে রাখা টেবিলের ওপর একটা জলের গ্লাস। সেই জলের গ্লাসে খানিকটা জল তখনও রয়েছে। বাইরে থেকে জানলায় ভেসে আসা বৃষ্টির ফোঁটা সেই জলের গ্লাসের ভেতরে এসে পড়েছে। একটা অদ্ভুত টপ টপ শব্দ হচ্ছে তাতে। মালতীর বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। নিতাই কিন্তু তার কথাটা শোনে না। আগের মতোই শান্ত আর গম্ভীর গলায় মালতীর দিকে না তাকিয়ে বলে, কাল রাতেই আমি ওকে দেখেছি। তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমি কি একটা কাজে বাইরের বারান্দার কাছে গিয়েছিলাম। প্রথমে একটা অদ্ভুত খট করে শব্দ শুনলাম। মনে হলো পাশের ঘরে হয়তো বাবা মা বোধ হয়, কিন্তু তারপরে দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছে বাইরের উঠোনের কাছে একটা ছায়ামূর্তি। তারপর আরেকটু এগিয়ে যেতেই কণ্ঠস্বর শুনতে পেলাম, যেন চাপা গলায় অবনী বলছে, আর সামনে আসিস না, আর সামনে আসিস না ভাই, আমায় দেখলে তুই সহ্য করতে পারবি না। কিন্তু অবনী, অবনী তুই কোথায় গেছিলি? অবনী, আজ এত বছর ধরে আমি তোকে। আরে আমি যেখানে চলে গেছি সেখান থেকে আর কখনো ফিরতে পারবো না। তবে তোকে একটা কথা বলেছিলাম না, আমার কিছু হয়ে গেলে আমায় খুঁজতে কিন্তু আসবে একজন। যতদিন পরেই হোক না কেন সে আসবেই। সে আসতে চলেছে নিতাই, সে আসতে চলেছে। জানো মালতী, আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখছিলাম অবনীকে। ভালোভাবে দেখা যায় না, অথচ ওর মুখটা যেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সেই সেদিনের মতোই ওকে এই ঘরের বিছানায় রেখে আমি বাইরে গিয়েছিলাম, ঠিক তেমনটাই যেন হাসছে। আর হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে আগের মতোই বলছে, সব শেষ হয়ে যায়নি নিতাই, সব শেষ হয়ে যায়নি। আবার আবার সব নতুন করে শুরু হবে। এতক্ষণ চুপ করে সমস্ত কথা শুনে চলেছিল মালতী। এবার কিন্তু আর চুপ করে থাকতে পারল না। কেমন যেন অদ্ভুত কাঁপা গলায় বলে উঠল, কিন্তু কিন্তু তুমি অবনী দাদাকে দেখলে কি করে? হ্যাঁ, সে তো আজ এত বছর হলো মারা গেছে। আর তুমি তো বলেছো আজ থেকে 7 বছর আগে সেই ঘটনা ঘটেছিল। আমি জানি মালতী, মাঝখানে 7টা বছর কেটে গেছে, কিন্তু তাহলে এত বছর পর অবনী ফিরে আসবেই বা কেন? কেন সে আমায় দেখা দেবে? আর কেনই বা বলবে সে আসতে চলেছে? তাহলে কে আসছে মালতী? ঘরের বিছানায় মালতী আর নিতাইয়ের একমাত্র ছেলে শুয়েছিল। তার বয়স এখন 3।
এত কিছুর মধ্যেও কিন্তু তার ঘুম ভাঙেনি। মালতী একবার নিতাইয়ের দিকে তাকায়, একবার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। তার বুকের ভেতরে একটা অদ্ভুত আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। এই গ্রামের ব্যাপারে অনেক কিছুই সে জানে, কিন্তু একজন মানেনি। আর ওই জমিদার বাড়িতে এখন আর কেউ যায় না। দিনের বেলাতেও জমিদার বাড়ির কাছে রাস্তা দিয়ে কেউ গেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে ভয়। মালতী বুঝতে পারে না নিতাইকে কি বলবে ও। নিতাই জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির ধারাটা আরো জোরে নেমে আসে। নিতাই যেন বিড়বিড় করে কিছু একটা বলে চলেছিল, কিন্তু সমস্ত কথা চাপা পড়ে যায় বৃষ্টির শব্দে। আর ঠিক তখনই মালতী শুনতে পায় বাইরে কোথাও যেন একটা শিয়াল ডেকে উঠেছে। খুব কাছে কোথাও শিয়াল ডেকে উঠেছে। দাদা যে গ্রামে গিয়েছিল সেই গ্রামের নাম কি রূপনারায়ণ? মলয়ের মা কথাটা শুনে কেমন যেন অবাক হয়ে মলয়ের দিকে তাকায়। মলয়ের বয়স এখন 24, তবে বয়সের তুলনায় সে বেশ খানিকটা লম্বা হয়ে গেছে। তাছাড়া বাবা দাদার মতো বেশ চওড়াও হয়েছে। ঘরের দরজার কাছে এসে দরজার এক পাশে হাত রেখে অদ্ভুত গলায় প্রশ্নটা করেছিল সে। কথা শুনে তার মা বলে, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? মলয় ঘরের ভেতরে ঢুকে আসে, বিছানার এক পাশে বসে। তার মা কি একটা সেলাই করছিল। মায়ের পাশে বসে দু হাতে মায়ের কাঁধটা জড়িয়ে ধরে আবার বলে, বলো না, দাদা যে গ্রামে গিয়েছিল সেই গ্রামের নাম কি রূপনারায়ণ? সেদিনের কথা ভাবতে গিয়ে মলয়ের মায়ের চোখের কোণটা ভিজে আসে। আর সেই কথা কি কোনো মা না মনে রাখতে পারে? যখন খবরটা এসেছিল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। 2 ছেলে নিয়ে তার সংসার। মলয় তখন খুবই ছোট। তখন সবেমাত্র ওনাদের ব্যবসায় সামান্য লাভের মুখ দেখতে শুরু করেছিল। ঘরের সচ্ছলতা ফিরে এসেছিল সামান্য। তার মধ্যেই এমন একটা ব্যাপার ঘটে যায়। একেবারে পথে গিয়ে পড়েছিল ওরা। ভাগ্য ভালো মাথার উপরে ছাদটা আগেই অবনী তৈরি করে দিয়েছিল। তারপর তার দোকানটা লোক দিয়ে চালিয়ে কয়েক বছরে বেশ লোকসানের মুখ দেখতে হয়েছে। দোকানটা বিক্রি করে দিয়ে সেই টাকায় বাড়িতেই একটা ছোট্ট মুদিখানার দোকান খুলেছিল অবনীর মা। তারপর দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। তা প্রায় 7 বছর তো হবেই। বলো না মা, দাদা রূপনারায়ণ গ্রামে গিয়েছিল না? আচ্ছা, রূপনারায়ণ তো নদের নাম, তাহলে ওটার নামে গ্রাম কি করে হলো? হ্যাঁ, গিয়েছিল। যেদিন এখান থেকে সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিল সেদিনই আমি ওকে বারণ করেছিলাম, কারণ ও বাড়ি থেকে বেরোবার সময় আমার মনটা বড় কু ডাকছিল। কতবার করে বারণ করলাম, যাস না যাস না, তারপরেও শুনল না। তোর দাদাকে তো তুই দেখেছিস, একটা কথা শুনতো আমার। আচ্ছা, দাদা ডায়েরি লিখতো কবে থেকে? অবনী তো ছোটবেলা থেকেই ডায়েরি লিখত। যেখানে যেত সেখানে ওই ডায়েরিটা নিয়ে যেত। সারা দিনে না হোক অন্তত রাতের বেলা ডায়েরিটা খুলে কিছু না কিছু লিখতই। কিন্তু তুই এত কথা জিজ্ঞাসা করছিস কেন? আচ্ছা, কি ব্যাপার বলতো? মায়ের সন্দেহ দৃষ্টিতে তাকানো আর প্রশ্ন শুনে মলয় কেমন যেন চমকে ওঠে। আর একটু হলেই সে ধরা পড়ে যাবে, তাই তাড়াতাড়ি বলে, না না, তেমন কিছু না। আসলে দাদা তো বাড়ি থেকে যাওয়ার আগে আমায় বলেছিল সেই রূপনারায়ণ গ্রামে যাচ্ছে। সেই গ্রামের নাম রূপনারায়ণ কেন সেটা তো আর আমার জানা হয়নি। হঠাৎ করে আজ দাদার কথা মনে পড়ছিল, তাই আর কি। কথাটা বলে মলয় আর সেখানে দাঁড়ালো না। তাড়াতাড়ি দোতলায় নিজের ঘরে এসে পড়ল। এই বাড়িটা দোতলা। ওপরে একটা ছাদের পাশের ঘর রয়েছে। সেটা আগে অবনীর ছিল, কিন্তু এখন সেইটা মলয়ের। নিচের একটা ঘরে তার মা থাকে।
অন্য ঘরের এক পাশের দেওয়াল খুলে সেখানে দোকান তৈরি করা হয়েছে। সিঁড়ির তলায় রান্নাঘর একটা আছে বটে, তবে দুজনের রান্না বান্না করতে আর রান্নাঘরের প্রয়োজন হয় না। মলয়ের কলেজ শেষ, এখন সে ছোটখাটো দু একটা টিউশনই করে। চাকরি বাকরির চেষ্টা করে চলেছে, কিন্তু চাকরি তো আর আজকালকার বাজারে পাওয়া যায় না, তাতেও বেশ খানিকটা সময় লেগে যাবে। আজ দাদার ঘরে একদম খাটের তলায় ট্রাঙ্কের ভেতরটা কৌতূহল হতেই খুলেছিল। কোনোদিন সে এমন কাজ করেনি, কিন্তু আজ সকালেই কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল ও। কাল রাতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখেছে তার দাদা এসেছে তার কাছে, বলছে, কিরে মলয়, আমায় ভুলে গেছিস? ভুলে গেছিস আমায়? তোদের ছেড়ে আমি এত দূরে চলে এসেছি, আর তোরা আমায় ভুলে গেছিস? স্বপ্নের মধ্যে বোধহয় কিছুই বোঝা যায় না, কিন্তু মলয়ের স্পষ্ট মনে আছে দাদাকে দেখতে পেয়ে সে ছুটে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। দাদার উচ্চতা এখন প্রায় তার উচ্চতার মতোই, তাই গলায় গলায় পড়েছে। ওর চোখে জল দেখে দাদা দুহাত দিয়ে ওর চোখ মুছিয়ে দিয়ে ওকে বলেছিল, কেউ খোঁজ করলো না জানিস, আমার কেউ খোঁজ করেনি। নিতাই দাও করেছিল, কিন্তু আমায় খুঁজে পাইনি। তুই একবার যাবি মলয়, একবার যাবি আমায় খুঁজতে? আমি যাব দাদা, আমি আমি খুঁজবো তোকে। দেখিস দেখিস আমি নিশ্চয়ই তোকে খুঁজে বার করব, তুই চিন্তা করিস না, আমি তোকে খুঁজবো। তারপরেই মলয়ের ঘুমটা ভেঙেছিল। আর আজ সকাল থেকেই ওর মনের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বারবার গোটা ঘরটা খুঁজতে খুঁজতে শেষমেশ খাটের তলায় বাক্সের মধ্যে একটা সাধারণ কাপড় পেয়েছিল। সেটা খুলে দাদার কিছু জিনিসপত্র খুঁজে পায়। দাদার সেই সোনার আংটিটা, আর সেখানেই পেয়েছিল ওই নীল রঙের ডায়েরিটা। মলয় জানতো ওর দাদার ডায়েরি লেখার অভ্যাস ছিল। সকাল থেকেই গোটা ডায়েরিটা পড়ে ফেলেছিল সে, আর তারপরে গিয়ে মাকে ওই প্রশ্নটা করে। কারণ এর মধ্যে রূপনারায়ণ গ্রামে দাদা যখন ছিল, তখন সেখানে হয়ে চলা অদ্ভুত কিছু ব্যাপার সে ওই ডায়েরিতে পড়ে ফেলেছে। আর তারপরেই তার মনে হয়েছে কেন কাল রাতে সে স্বপ্নে দাদাকে দেখেছে। নিশ্চয়ই তার দাদা চায় সে নিজেও একবার রূপনারায়ণ গ্রামে যাক, আর সেখানে গিয়ে খুঁজে বার করুক অবনী আসলে কিভাবে মারা গিয়েছিল। কিন্তু ডায়েরিটা পড়তে পড়তে মাঝে মাঝে অবাক হচ্ছিল মলয়, এসব কি লিখেছে দাদা? আর যদি এসব লেখা সত্যি হয়, তাহলে তাহলে ওই রূপনারায়ণ গ্রামে এমন অনেক কিছু আছে যেগুলো সহজ নয়। রূপনারায়ণ গ্রামের একটি অচেনা, অজানা, অদেখা গ্রাম আস্তে আস্তে মলয়ের কাছে একটা অদ্ভুত ভয়ঙ্কর গ্রাম হয়ে উঠেছিল। কিন্তু মনে মনে মলয় তখন ঠিক করেই ফেলেছে যে ও ওই রূপনারায়ণ গ্রামে যাবে। এবার শুধু তার মাকে রাজি করানো দরকার। মলয় জানে যে ও ওর মাকে সহজে রাজি করাতে পারবে না, তাই মলয় ওর মাকে বলল ও আর ওর এক বন্ধু মিলে একবার ঘুরতে যাবে ওর বন্ধুর মামার বাড়িতে। এই কথায় ওর মা আপত্তি করল না। ছেলেটা একভাবে কলেজ শেষ করার পর থেকে বাড়িতেই থাকে, দোকানের কাজে তাকে সাহায্য করে, তাছাড়া আর কোথাও যাওয়াই হয় না। মায়ের কাছ থেকে সুযোগ বুঝে নিয়ে একদিন দুপুরবেলায় মলয় আর তার বন্ধু দেবাশিস গিয়ে নামল রূপনারায়ণ গ্রামের কাছাকাছি একটা রেল স্টেশনে। অবনী যখন এসেছিল এখানে, তার চেয়ে এখন রেল স্টেশনটা বদলে গিয়েছে অনেকটা। এখন আর মাটির প্ল্যাটফর্ম নয়, এদিকে ওদিকে উঁচু করে নতুন প্ল্যাটফর্ম করে উঠেছে। টিকিট ঘর হয়েছে নতুন একটা, তাছাড়া যাত্রীদের বসবার জায়গাও রয়েছে। তবে স্টেশনের যাত্রীর সংখ্যা কিন্তু আগের মতোই। ওদের সাথে প্ল্যাটফর্মে এসে নামলো মাত্র 2 জন। স্টেশনের নাম কিন্তু রূপনারায়ণ নয়, স্টেশনের নাম যতীনপুর।
স্টেশনের বাইরে আগে একটা ফাঁকা জায়গা ছিল, একটা চায়ের দোকান রয়েছে। সেখানে চা খেয়ে ভ্যান রিকশায় উঠে যখন মলয় বলল তারা রূপনারায়ণ গ্রামে যাবে, তখন ভ্যানওয়ালা কেমন যেন অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ব্যাপারটা মলয় যেমন লক্ষ্য করেছিল, দেবাশিসও লক্ষ্য করেছিল। দেবাশিস বলল, কি ব্যাপার বলুন তো? ওই গ্রামের নাম শুনে এমনভাবে চমকে উঠলেন কেন আপনি? দেবাশিস মলয়ের বয়সের হলেও তার উচ্চতা মলয়ের থেকে খানিকটা কম। তাছাড়া ওকে দেখেই খানিকটা ছোট বলেই মনে হয়। আর মলয় যেমন চঞ্চল, দেবাশিস কিন্তু ঠিক ততটাই শান্তশিষ্ট। ওর কথা শুনে ভ্যান চালক থতমত খেয়ে বলল, আসলে ওই গ্রামে তো আর সহজে কেউ যায় না, তাই প্রথমে আপনাদের কথা শুনে খানিকটা অবাকই হলাম। আপনাদের তো দেখে মনে হচ্ছে শহর থেকে আসছেন, কিন্তু এই রূপনারায়ণের মতো অজপাড়া গায়ে কেন? এখানে আসলে আমাদের এক চেনা ভদ্রলোকের বাড়ি রয়েছে, সেখানেই যাব। একটু ঘুরতে এসেছি এদিকে, কিন্তু এখানে কি কিছু আছে? আপনার মুখটা দেখে মনে হচ্ছে এখানে কোনো বিপদ রয়েছে। মলয় সবটাই জানে, তবুও লোকটার কাছ থেকে কিছু জানতে চাইল। লোকটা একটু ইতস্তত করছে দেখে মলয় বলল, দেখুন, আপনার যদি বলতে ইচ্ছে না হয় তাহলে বলবেন না, আমরা অন্য কারো কাছ থেকে ঠিকই জানতে পারবো। এখানে তো আমরা দিন দুই থাকবো। অমাবস্যার রাতে একটা অদ্ভুত কিছু ব্যাপার ঘটে এই গ্রামে। তবে প্রতি অমাবস্যায় কিন্তু ঘটে না, মাঝে মাঝে এমনটা ঘটে। অনেকে বলে এই গ্রামের আশেপাশের জঙ্গলে কিছু একটা আছে, আর গ্রামের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা যেন জাগ্রত। ওই মন্দিরে গিয়ে কেউ কিছু মানত করলে তা কিন্তু সম্পূর্ণ হয়। আর সব থেকে ভয়ঙ্কর হলো ওই গ্রামের জমিদার বাড়ি। দিনের বেলাতে একা কেন, দল বেঁধেও কেউ ওই বাড়িতে ঢুকতে সাহস করে না। সর্বনাশ, এখানেও তাহলে ভূতের বাড়ি আছে নাকি? এই মলয়, তুই এটা আগে শুনিসনি? আরে প্রত্যেক গ্রামেই তো এমন কিছু না কিছু থাকে, ওসব নিয়ে বেশি ভাবিস না তো। আচ্ছা, এখানে নাকি হঠাৎ করেই মানুষ নিরুদ্দেশ হয়ে যায়? ভ্যানওয়ালা এবার কিন্তু মুখ তুলে তাকালো মলয়ের দিকে। ছেলেটার বয়স তো বেশি বলে মনে হচ্ছে না, তাহলে এই কথাটা সে জানলো কি করে? আজ থেকে প্রায় 4 বছর আগে শেষবার একজন নিরুদ্দেশ হয়েছিল, তারপর তো আর তেমন কিছুই হয়নি। তা বলতে পারবো না, তবে আজ থেকে বছর 4 আগে একবার এমন একটা ব্যাপার ঘটেছিল। আমাদের গ্রামে জনার্দন নামে একটা লোক ছিল, তবে লোকটা খুব একটা ভালো নয়। ওই লোকটাই নিরুদ্দেশ হয়ে যায়। তারপর থেকে না, তাকে আর কেউ পায়নি। প্রথমে 24 বছর আগে, তারপর 7 বছর আগে, তারপর 2 জন, তারপর 4 বছর, কিন্তু 24 বছর থেকে 7 বছরের মাঝে আরও একজন নিরুদ্দেশ হয়েছে। দেবাশিস মলয়ের কথাটা ভালোভাবে শুনতে পায়নি, তাই তার দিকে একটু ঝুঁকে এসে প্রশ্ন করল, কিছু বললি মলয়? না না, কিছু না। চারপাশটা দেখ, এমন গ্রামের সৌন্দর্য কিন্তু আমাদের ওদিকে দেখা যায় না। যেদিকে তাকাবি সেদিকেই সবুজ। দেবাশিস মলয়ের কথা শুনে চারপাশে তাকালো। সত্যি, ওরা যে পথ ধরে এগিয়ে চলেছে সেটা গ্রামের মাটির পথ। দুপাশে বহুদূর পর্যন্ত ধানের জমি দেখা যায়, দূরে দূরে ছড়িয়ে থাকা কয়েকটা বাড়িঘর। ধানের জমি না থাকলেও গাছপালা চারিদিকে রয়েছে। পথে কিন্তু মানুষজন নেই। সোজা পথ ধরে বেশ খানিকটা আসার পর ওরা বাঁক নিয়ে আরেকটা রাস্তায় উঠল, আর তারপরেই বুঝতে পারল এই দিকটায় লোকজন রয়েছে। তোমরা যাবে কোথায়? হ্যাঁ, এই রূপনারায়ণ গ্রাম তো আর ছোট্ট নয়, অনেক বাড়ি রয়েছে। আর তা কাদের বাড়ি যাবে? নিতাই সামন্তর বাড়ি। নিতাই সামন্ত নামে এই গ্রামে যে আছে তার বাড়িতেই যাব। আপনি চেনেন? প্রথম থেকেই ভ্যান চালকের সাথে ওরা আপনি আপনি করে কথা বলছিল। ভ্যান চালক বোধহয় এমন সম্মান এর আগে কারুর কাছে পায়নি, তাই একটু খুশি হয়ে মাথা নাড়িয়ে বলল, খুব চিনি, তোমাদের নিতাইয়ের বাড়িতেই সোজা নিয়ে যাব। চলো, একদম বাড়ির দরজার কাছে গিয়ে নামিয়ে দেবো। শুধু দরজার কাছে নয়,
ভ্যান চালক গাড়ি থামিয়ে ওদের দুটো ব্যাগ গাড়ি থেকে নামিয়ে একেবারে নিতাইয়ের ঘরের দাওয়া পর্যন্ত পৌঁছে দিল। এদিকে ভ্যান চালককে দেখে নিতাই অবাক হয়ে বাইরে বেরিয়ে এলো। নিতাইয়ের বাবা মা পর্যন্ত বাইরে বেরিয়ে এলেন কারা এসেছে দেখার জন্য। মলয়ের সামনে এগিয়ে এসে নিতাইয়ের দিকে তাকিয়ে বলল, নিতাইদা, আমি মলয়, অবনীর ভাই। এই কথাটা শুনে নিতাইয়ের গোটা শরীর কেমন যেন থরথর করে কেঁপে উঠল। চমকে উঠে সে কোনো রকমে মাটির দেওয়াল ধরে নিজেকে সামলে নিল। তারপর অদ্ভুত চোখে বউয়ের দিকে তাকালো। মালতী বুঝতে পারছিল নিতাই ভয় পেয়েছে। ভয় তো সে নিজেও পেয়েছে। কাল রাতেই নিতাই বলেছিল এখানে কেউ আসবে, আর তারপর আজ সকালেই এরা এসে হাজির। কিন্তু ওরা যখন এসেই পড়েছে তখন তো আর এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখা যায় না। ওদের ঘরে ঢুকতে বলে ভ্যানওয়ালাকে পাঠিয়ে দিল নিতাই। তারপর কোনো রকমে ওদের খাবার দাবারের ব্যবস্থা করে নিতাই নিজের ঘরে ওদের দুজনকে ডাকলো। ওরা দুজন আসতেই শক্ত চোখে মলয়ের দিকে তাকিয়ে নিতাই বলল, কেন এসেছো এখানে? মলয় জানতো এমন অনেক কিছুর সম্মুখীন ওকে হতে হবে যেগুলো তার অনুকূলে যাবে না, তাইও তৈরি হয়েই ছিল। মলয় নিজেও শক্ত গলায় নিতাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি জানতে চাই আমার দাদার কি হয়েছিল। আসলে ঠিক কেন আমার দাদা এখানে আসার পরে নিরুদ্দেশ হয়ে যায়। দেখো মলয়, সেটা কিন্তু আমি নিজেও জানি না। আসলে আমাদের গ্রামে যে বিপদ আজ থেকে বহু বছর ধরে হয়ে চলেছে তার কথা তুই কিছুই জানি নিতাইদা, আমি জানি এই গ্রামে অদ্ভুত কিছু হয়ে চলেছে অনেক বছর ধরে। আর এই গোটা ঘটনাটার সূত্রপাত আজ থেকে প্রায় 200 বছর কিংবা তারও আগে। এই রূপনারায়ণ গ্রাম যখন ভালোভাবে পত্তন হয়নি ঠিক তখন থেকে এই গ্রামের জমিদার বাড়ি, এই গ্রামের শেষের মন্দির আর এই গ্রামের রূপনারায়ণ নদ, এই সব কিছুর মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে। আর এই সব কিছুর সাথে সম্পর্ক রয়েছে এই গ্রামের মানুষদের নিরুদ্দেশ হয়ে যাওয়া। যারাই নিরুদ্দেশ হয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু সেটাই জানতে চাই, একটা মানুষ নিরুদ্দেশ হয়ে গেলে তার মৃতদেহটা তো পাওয়া যাবে, তাহলে সেই মৃতদেহটা পাওয়া যায় না কেন? নিতাই অবাক হয়ে যায় মলয়ের কথা শুনে। এমনকি দেবাশিসও অবাক হয়ে যায় মলয়ের দিকে তাকিয়ে। এসব কথা ওকে বলেনি মলয়, শুধু বলেছিল গ্রামের দিকে ঘুরতে যাবে। এমনকি বাড়িতেও সে কথা বলে এসেছে। এখন মলয় অন্য কথা বলছে কেন? নিতাই বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলে, দেখ, তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। যেটা হয়ে গেছে সেটাকে তো আর বদলানো যাবে না। আমার মনে হয় এসব নিয়ে না ঘেটে তুই বরং বাড়ি ফিরে যা। অবনীর মতো যদি তোরও কিছু হয়। মলয় কিছুক্ষণ সোজা তাকিয়ে রইল নিতাইয়ের দিকে, তারপর বলল, দাদা কিন্তু তোমায় খুব ভালোবাসত নিতাইদা। দাদা তোমার নামে ডায়েরিতে অনেক ভালো ভালো কথাই লিখেছে। সেই কলেজের সময় থেকে তুমি ছিলে দাদার ভালো বন্ধু, আর আজ তুমি এ কথা বলছো? দাদা হারিয়ে যাওয়ার পর খোঁজার চেষ্টা করনি তুমি? তুমি চুপ করে বসে থাকতে পারলে নিতাইদা? মলয়ের শেষের কথাগুলো কেমন যেন জোরে হয়ে যায়। সেটা শুনতে পেয়ে পাশের ঘর থেকে মালতী ছুটে দরজার কাছে এসে দাঁড়ায়। দেবাশিস গোটা ব্যাপারটায় কেমন যেন হতভম্ব হয়ে গেছে। নিতাই অবাক হয়ে তাকিয়ে আছে মলয়ের দিকে। এ কাকে দেখছে ও? ওর সামনে যেন মলয় নয়, ওর সামনে যেন বসে রয়েছে অবনী নিজে। মলয়ের দিকে ভালোভাবে তাকাতে বুঝতে পারে আসলে মলয়কে দেখতে বেশ খানিকটা অবনীর মতোই হয়েছে। মলয় আরেকটু মোটাসোটা হলেই অবনীর মতো হবে, আর চোখে একটা চশমা। বেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে নিতাই, তারপর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে, অবনীকে আমি কিভাবে খুঁজেছি সেটা তুই জানিস না মলয়, সেটা তুই জানিস না। আমি আমি কত কত রাত যে ঘুমোতে পারিনি তার তার নিতাইয়ের কথা কেমন জড়িয়ে আসে। মালতী আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না, তাড়াতাড়ি ঘরের মধ্যে এসে ঢোকে। তারপর নিজের কাঁধের ওপর একটা হাত রেখে মলয়ের দিকে তাকিয়ে বলে, দেখো, তুমি কে আমি তা জানি নে, তবে তুমি যে অবনী দাদার কেউ হও সেটা বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু বিশ্বাস করো,
ওর কোনো দোষ নেই। ও অনেক খুঁজেছে, গোটা গ্রামের মানুষ অবনী দাদাকে খুঁজেছে, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি শুধু শুধু ওকে দোষারোপ করো না গো। নিতাইয়ের মুখে তখন অদ্ভুত হাসি। মলয় বুঝতে পারে ওভাবে নিতাইদাকে কথাটা বলা হয়তো উচিত হয়নি, তাই গলা ঝেড়ে একবার বলে, নিতাইদা, ও নিতাইদা, আমি তোমাকে অপমান করতে চাইনি গো। আমি তোমাকে কোনো কথা শোনাবার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার দাদাকে খুঁজতে, আমার দাদার কি হলো সেটা জানতে। এত বছর ধরে তো আমরা মেনেই নিয়েছি যে দাদা মারা গেছে, দাদা আর বেঁচে নেই, কিন্তু তবু তার মৃতদেহটা না দেখে আমি অন্তত আর আর কাল রাতে আমি দাদাকে দেখতে পেয়েছি। মলয়ের এই কথাটা শুনে নিতাই কেমন যেন নড়ে চড়ে বসে। তারপর উত্তেজিত গলায় প্রশ্ন করে, অবনী আমাকেও দেখা দিয়েছিল মলয়, অবনী আমাকেও দেখা দিয়েছিল। ও বলেছিল তুই এখানে আসবি, আমি জানতাম তুই এখানে আসবি। কি মালতী, আমি তোমায় বলেছিলাম না কেউ এখানে আসবে অবনীর খোঁজে? বলেছিলাম তো। মলয় বুঝতে পারে নিতাই সত্যিই অবনীর ভালো বন্ধু। অবনীর হারিয়ে যাওয়াতে সে নিজেও কষ্ট পেয়েছে। মনের মধ্যে কেমন যেন একটু অনুশোচনা হয় মলয়ের। দেবাশিস এতক্ষণ ধরে চুপ করেছিল, এবার সে বলল, কিন্তু এত বছর ধরে যাকে খুঁজে পাওয়া যায়নি, তাকে এবার কি খুঁজে পাওয়া যাবে? অবনী যে মারা গেছে সে ব্যাপারে আমি নিশ্চিত মলয়, কিন্তু তার মৃতদেহ কোথায় তার একটা আন্দাজ আমি এত বছর ধরে আস্তে আস্তে করতে পেরেছি। কিন্তু ওকে খুঁজে বার করা এত সহজ হবে না। এই জমিদার বাড়ি আর এই মন্দিরের ওপর এক অভিশাপ রয়েছে। সেই অভিশাপ ওই মৃতদেহ খুঁজে বার করতে দেবে না মলয়, কোনোভাবেই বার করতে দেবে না। মলয়ের চোখ কেমন যেন চকচক করে ওঠে। ও বলল, আমি সেটাই খুঁজে বার করতে চাই নিতাইদা, আমি সেটাই চাই। এই গ্রামে কোন অভিশাপ রয়েছে আর ওই জমিদার বাড়ি কেন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে যে দিনের বেলাতে ওখানে কেউ যেতে পারে না? আর মন্দির ভয়ের জায়গা হয় কি করে বলো তো? জানতে গেলে তোদের কিন্তু এই গ্রামের একটা ইতিহাস জানতে হবে। সেই ইতিহাস আমি এই 7 বছর ধরে একটু একটু করে খুঁজে বার করেছি। যদি তোরা শুনিস তারপরে কি আর তোর দাদাকে খুঁজতে চাইবি বল? ছেলেগুলো সবে এসেছে, এখন ওদের ওসব কথা বলার দরকার নেই। তার চেয়ে বরং ওরা হাত মুখ ধুয়ে কিছু মুখে তুলে দিক, তারপর না হয় এসব তুমি বলো ওদের। বেশ, আজ রাতে তাহলে তোদের নিয়ে আমি বসবো। আজ রাতে তোদের আমি এই গ্রামের সমস্ত কিছু খুলে বলবো। তারপর যদি তোরা চাস। সেদিন আর কোনো কথাই হলো না। রাতের দিকে নিতাইয়ের প্রবল জ্বর এলো। কি কারণে জ্বর এসেছে তা জানা গেল না, তবে মলয় আর দেবাশিসের কিছুই জানা হলো না। একটা ঘরে ওদের শুতে দেওয়া হয়েছিল। রাতের দিকে মলয় একটু গম্ভীর হয়ে রইল। পরদিন দুপুরে নিতাইয়ের সঙ্গে ওদের কথাবার্তা হলো। এই গ্রামের 200 বছরের ইতিহাস, জমিদার বাড়ির কথা, গ্রামে যেখানে মন্দির রয়েছে সেখানে গভীর জঙ্গল, আর সেই জঙ্গলের ইতিহাস, সমস্ত কথাই নিতাই বলল মলয় আর দেবাশিসকে। আর এই 7 বছর ধরে সত্যিই গ্রামের সবার সাথে কথা বলে একটু একটু করে কথাগুলো সে জানতে পেরেছে। আর সবচেয়ে বেশি জানতে পেরেছে ওই মন্দিরের বর্তমান পুরোহিতের কাছে, কারণ ওই পুরোহিতের বংশধররাই বংশ পরম্পরায় ওই মন্দিরের দেখাশোনা করে আসছে। শুধু একটা ব্যাপার ওরা কেউ জানতে পারেনি, পুরোহিত মশাই, নিতাই, কেউ না। তার মানে তুমি বলতে চাইছো ওই জমিদার বাড়ির সাথে কোনো এমন এক অভিশাপ জড়িয়ে রয়েছে যার জন্য গ্রামে অমাবস্যার রাতে মানুষ নিখোঁজ হয়ে যায়? কিন্তু আমার দাদা তো এই গ্রামের লোক ছিল না। তাহলে তোর দাদা সেদিন এই জমিদার বাড়িতে গিয়েছিল, আমি তাকে বারবার বারণ করেছিলাম। জমিদার বাড়িতে গেলেও এমনটা হয়? ঠিক আছে, তাহলে আমি নিজে ওই জমিদার বাড়িতে যাব, আর তারপর দেখব আসলে আমার কি হয়। না মলয়,
ও কাজ করিস না, একদম ও কাজ করিস না। বোকার মতন ও কাজ একদম করিস না। আমি আমি অন্য অন্য একটা কথা ভেবে রেখেছি। দেখ, এবার অমাবস্যার রাতে আমরা আমরা তিনজনেই না হয় বাড়ি থেকে বেরোবো। তারপর নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পাবো। গ্রামের রাস্তায় যদি কেউ আহ, অসতর্কভাবে বেরিয়ে পড়ে, তাহলে কিছু না কিছু দেখে যা। যদি কেউ বাইরে না বেরোয়, যদি ওই অদ্ভুত কিছু একটা আমাদের উপরে এসে পড়ে, তাহলে? তাহলে আমি তোদের কিছু হতে দেব না, চিন্তা নেই। আমি থাকতে তোদের কোনো ক্ষতি হবে না। মলয় অবাক হয়ে তাকিয়ে থাকে নিতাইয়ের দিকে। দাদা বোধহয় ডায়েরিতে তাহলে নিতাইয়ের ব্যাপারে খুব একটা মিথ্যা লেখেনি। দেখতে দেখতে অমাবস্যার রাত এসে যায়। ওরা হিসেব করেই অমাবস্যার 2 দিন আগে এখানে এসেছিল। সেদিন রাতে মালতীর অনেক বারণ সত্ত্বেও ওরা 3 জন বাড়ি থেকে বেরিয়ে আসে। দেবাশিসের একটু ভয় করছিল বটে, কিন্তু এমন একটা উত্তেজনাকর অভিযান সে ছাড়তে চাইল না। অমাবস্যার গ্রামে রাস্তাঘাট ঘুটঘুটে কালো অন্ধকার হয়ে রয়েছে। গ্রামের কেউ জেগে নেই, চারিদিক নিস্তব্ধ। ওরা আলো নিয়ে বের হতে চেয়েছিল, কিন্তু নিতাই আলো নিতে দেয়নি। গ্রামের কেউ আলো দেখতে পেলে উল্টো বিপদ হবে। হাঁটতে হাঁটতে ওরা গ্রামের পথ ধরে এগিয়ে গেল সেই মন্দিরের দিকে। গ্রামের এক পাশে সেই মন্দির, অন্য পাশে একটা ছোটখাটো জঙ্গল। নদী বয়ে গেছে উত্তরের দিক দিয়ে। দক্ষিণের দিকে ফাঁকা বিস্তৃত ধানের জমি। গ্রামের লোকেরা অমাবস্যার রাতে বাড়ির বাইরে তো দূরের কথা, জেগে পর্যন্ত থাকতে চায় না। আর সেটা তো অকারণ নয়। মাঝে মাঝে অমাবস্যার রাতে বাড়ির দেওয়ালের কাছে কান পাতলে বাইরে যেন কাদের পায়ের শব্দ শুনতে পাওয়া যায়। চাপা স্বরে কারা যেন হেসে ওঠে। মনে হয় এক্ষুনি বাইরে বেরোলে অজানা কোনো জগতে কারোর সামনে গিয়ে পড়তে হবে। নিতাই, মলয় আর দেবাশিস দুরু দুরু বুক নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকে সেই মন্দিরের দিকে। মন্দিরের বেশ কাছাকাছি এসে পড়েছে ওরা 3 জন। ঠিক তখনই একটা ব্যাপার বুঝতে পেরে অবাক হয়ে যায় ওরা। মন্দিরের এক পাশে পুরোহিত মশাইয়ের বাড়ি। অমাবস্যার রাত হলেও আকাশে নিজের একটা আলো থাকে, সেই আলো সর্বত্র দেখা যায় না। ফাঁকা জায়গায় সেই আলো যেন ঘন হয়ে পড়ে। এই আধো আধো আলোতে ওরা দেখতে পেল মন্দিরের চাতালের কাছে কি যেন বসে রয়েছে। নিতাই একটু গলা তুলে বলল, এই, কে বসে আছে মন্দিরের চাতালে? কে ওখানে? নিতাইয়ের কথা শুনে সেই ছায়ামূর্তি যেন একবার নড়ে চড়ে উঠল। আর ঠিক তখনই দেখা গেল মন্দিরের চাতালের ওপর 2 সবুজ রঙের চোখ। এই ব্যাপারটা দেখতে পেয়ে বাকি 2 জনও কেমন যেন চমকে উঠল। একটা অদ্ভুত গড় গড় শব্দ শুনতে পেল ওরা। তারপর যে কি হলো ওদের মনে নেই। মন্দিরের পাশে সেই ঘরের দরজাটা খুলে কেউ একজন দাঁড়ালো। ঘরের ভেতর হ্যারিকেন জ্বলছে। বাইরের দিকে তাকিয়ে এসে চিৎকার করে বলে উঠল, সর্বনাশ করেছিস, ওখানে থাকিস না, এখানে চলে আয়। এই অমাবস্যার রাতে তোদের বাইরে বেরোতে বলেছে কে? নিতাই, মলয় আর দেবাশিস আর অপেক্ষা করল না। সেই 2 সবুজ চোখ ততক্ষণে যেন মন্দিরের চাতাল থেকে আস্তে আস্তে নেমে ওদের দিকে আসতে শুরু করেছিল। ওরা দৌড়ে পুরোহিতের ঘরে ঢুকে পড়তেই দরজা বন্ধ করে দিল পুরোহিত মশাই। একটা চাপা উত্তেজনায় তার নিঃশ্বাস ঘন হয়ে পড়ছে। ঘরের দরজা বন্ধ করতেই বাইরে থেকে শিয়ালের ডাক ভেসে এলো। পুরোহিত মশাই সঙ্গে নিতাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর অথচ রাগত গলায় বলল, ওরা না হয় এই গ্রামের ছেলে নয়, কিন্তু তুই তো এই গ্রামের ছেলে। তাহলে এত রাতে মরতে বাইরে বেরিয়েছিস কেন? না পুরোহিত ঠাকুর, আমি বাইরে বেরিয়েছি অমাবস্যার রাতে আসলে এই গ্রামে কি হয় তা দেখার জন্য। সর্বনাশ, তোর সাহস তো কম নয়। এত রাতে তুই রূপনারায়ণের গ্রামে বেরিয়েছিস, জানে ভয় ডর নেই তোর? কিন্তু পুরোহিত মশাই, এত বছর ধরে তো কিছুই হয়নি, প্রায় 4 বছর হয়ে গেল। কিছু হয়নি কারণ অমাবস্যার রাতে কেউ বাইরে বের হয়নি। তুই কেন বুঝতে পারছিস না? আর তোর সঙ্গে ওরা কারা? আসলে ওরা আমার বন্ধুর ভাই। আমার যে বন্ধু আমার বাড়িতে ঘুরতে এসে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তার ভাই ওরা।
ওরাই এখানে এসেছে দাদার খোঁজে। মলয় পুরোহিত মশাইয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখল। তার মাথার চুল পিঠ পর্যন্ত নেমে এসেছে। গোটা পিঠে ঘামাচির মতো কিছু দানা রয়েছে। মাথার চুল সাদা, গোপ দাড়ি ভুরু পর্যন্ত সাদা। তার গায়ের চামড়া কুঁচকে এসেছে দেখে বোঝা যায় বয়স বেশ হয়েছে। ওদের দিকে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, ও কাজ করিস না তোরা, ও কাজ করিস না তোরা, আমার ছেলের মতো বাবা, ও কাজ করিস না। কিন্তু আমি জানতে চাই আমার দাদার কি হয়েছিল, আর বাইরে ওই মন্দিরের কাছে বসে থাকা ওই ছায়াটাই বা কিসের, আর ওই দুটো সবুজ চোখ। ওরে হতভাগা, মা নিচে এসেছে, মা নিচে রক্ষা করছে এই মন্দির, আর এই মন্দিরের আশেপাশে থাকা সেই অভিশাপ মা নিজে আটকাচ্ছে। কিন্তু যখনই বাইরে থেকে কেউ এই গ্রামে আসে ঠিক তখনই মা আর তাকে রক্ষা করতে পারে না, কারণ সে জেগে আছে এখনো। নিতাই অবাক হয়ে যায় পুরোহিতের কথা শুনে। কি জেগে আছে এখনো? এতদিন ধরে পুরোহিতের কাছে সে অনেক কথাই শুনেছে, কিন্তু যে জেগে আছে সে কে, আর সে কোথায় আছে? কি জেগে আছে পুরোহিত মশাই? তাহলে কি সেই রক্তচোখের কথা আপনি যে বলেছিলেন সেই রক্তচোখের দেবী এখনো জেগে আছে? পুরোহিত মশাইয়ের গলা যেন ধরে আসে। তারপর তিনি বলেন, ঠিকই ধরেছিস নিতাই, সে রক্ত চোখের দেবী এখনো জেগে আছে, আর তাই তো অমাবস্যা রাতে গ্রামের বুক থেকে মানুষ হারিয়ে যায়। হারিয়ে যাওয়া সকলে যায় তার কাছে। আমার এই বাড়ির আশেপাশে কতবার যে কত আওয়াজ শুনেছি, কিন্তু ওই দেখ শব্দ ভেসে আসছে। ওই যে শুনতে পাচ্ছিস পায়ের শব্দ? পুরোহিত মশাই তাড়াতাড়ি ঘরের আগুলটা ঠিক করে নিয়ে হ্যারিকেনটা নিভিয়ে দিল। তারপর পেছনের দিকে দেওয়ালের কাছে এসে কান পেতে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল ওদের। বেশ কিছুক্ষণ চুপ করে রইল সবাই। বাইরে অন্ধকার রয়েছে, ভালোভাবে কিছুই দেখা যায় না। বেশ কিছুক্ষণ ওভাবে বসে থাকার পর হঠাৎ করে ওদের কানে এলো নিজেদের মধ্যে কথা বলার শব্দ। এবার একসাথে কতগুলো মানুষ যেন হেসে উঠল। কিন্তু ওগুলো কি মানুষ হতে পারে? ওভাবে মানুষ কখনো হাসতে পারে না। পুরোহিত মশাই ঘরের মধ্যে বসেই চাপা স্বরে বলে উঠলেন, মা আমায় রক্ষা করে আসছে, মা আমায় রক্ষা করে আসছে। মা যদি আমায় রক্ষা না করতো তাহলে কবে ওরা আমায় নিয়ে যেত। কিন্তু ওরা কারা? ওরা সেই ডাকাতের দল, যাদের জমিদার মশাই ওই গ্রামের শ্মশানে পুড়িয়েছিল। কিন্তু জমিদার মশাই তো মৃতদেহগুলোকে গ্রামে শ্মশানে পুড়িয়েছিল, তাহলে ওরা কারা? পুরোহিত মশাই, আমি তো জঙ্গলের গল্পটা যতটা শুনেছি তাতে গোটা জঙ্গল পুড়ে গেলেও ডাকাতদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে অবশ্য ডাকাতদের মৃতদেহ জমিদার মশাই শ্মশানেই পুড়িয়েছিলেন, কিন্তু ডাকাতরা মরল কখন? পুরোহিত মশাই চুপ করে থাকে, কোনো কথা বলে না। ততক্ষণে পায়ের শব্দগুলো একদম কাছে আসতে শুরু করেছে। দেবাশিস ভয়ে ভয়ে বলে ওঠে, ওরা আসছে, ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়। কেন যে তুই এখানে এলি মলয়? চুপ করে থাক, ভয় পাস না। যতক্ষণ আমরা এখানে আছি ততক্ষণ আমাদের কিছু হবে বলে মনে হয় না। ঠিক তখনই পায়ের শব্দগুলো যেন একদম কাছে চলে আসে। পুরোহিত মশাইয়ের মাটির ঘরের আশেপাশে কারা যেন চুপ করে থমকে দাঁড়িয়েছে। বাইরে থেকে শব্দ ভেসে আসে। পুরোহিত মশাই ভয়ে কাঁপতে থাকে। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তোরা চলে যা, ওদের নিয়ে যেতে পারবি না। আর তোরা ওই রক্তচক্ষু দেবীর কাছে কাউকে বলে দিতে পারবি না। আমি ওদের নিয়ে যেতে দেব না। তুই আটকাবি আমাদের? তুই মনে রাখিস, এক অমাবস্যায় কিন্তু আমাদের দিন চলে যাবে না, আবার অমাবস্যা আসবে, একের পর এক আসতেই থাকবে। যতদিন ওরা এখানে থাকবে ততদিন কিন্তু আমি ওদের নিতে আসব। আবার পরের অমাবস্যায় আমি ওদের নিতে আসব। মা, আমাদের রক্ষা করো মা। ওরা আবার এসেছে,
মা, তুমি তুমি আমাদের বাঁচাও। এদিকে বাইরে থেকে চাপা হাসির শব্দ শুরু হয়েছে। ওরা বুঝতে পারলো বাড়িটার চারপাশ থেকে ভেসে আসছে সেই হাসির শব্দ। একজন দুজন নয়, যেন একসাথে অনেকজন বাড়ির চারপাশে অদ্ভুতভাবে হাসতে হাসতে পায়ের দাপাদাপি শুরু করে দিয়েছে। ওরা যে ওদের ভয় দেখাচ্ছে সেটা বোঝাই যায়। শুধু তাই নয়, ঘরের দেওয়ালে বারবার এসে ধাক্কা খাচ্ছে, মনে হচ্ছে জানলা দরজা এক্ষুনি ভেঙে পড়বে। ঠিক তখনই কাছেই কোথাও শিয়ালের ডাক শোনা যায়, আর সেটা শুনতে পেয়েই পুরোহিত মশাই ধরা গলায় হেসে উঠে বলে, আর ভয় নেই, আর ভয় নেই। আজ আজ রাতে আর কিচ্ছু হবে না। এসেছে মা, নিচে আমাদের বাঁচাতে এসেছে। নিতাই গ্রামের ছেলে হলেও এমন অবস্থায় কেমন ভয় কেঁপে উঠেছিল। মাঝে মাঝে অমাবস্যার রাতে মনে হয়েছে বাড়ির বাইরে কারা যেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দরজায় এসে কেউ ধাক্কা দেয়নি। তাহলে তাহলে এমনটা হচ্ছে কেন? পায়ের শব্দগুলো যেমনভাবে কাছে এসেছিল ঠিক তেমনভাবেই পেছনে সরতে শুরু করলো। একসময় ওদের মনে হলো বহু দূরে শব্দগুলো যেন মিলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই সেই ঘরের হ্যারিকেনের আলোটা আবার জ্বালালেন। তারপর বললেন, বিপদ কেটে গেছে, বিপদ কেটে গেছে। একবার ভাবতো, এখন যদি তোরা আমার বাড়ির বাইরে থাকতি তাহলে কি হতো বলতো। এই জন্যই আমি অমাবস্যার রাতে কাউকে বাইরে না থাকতে বলি। কিন্তু এভাবে ভয় পেয়ে তো আর বেঁচে থাকা যায় না। আপনি কতদিন এভাবে লুকিয়ে থাকবেন? অমাবস্যার রাতে এভাবে লুকিয়ে থেকেও ওদেরকে আর কতদিন এভাবে ফাঁকি দেবেন? এটার তো একটা বিধান করা দরকার। হ্যারিকেনের আলোয় দেবাশিস, নিতাই আর পুরোহিত মশাই সকলেই তাকায় মলয়ের দিকে। মলয়ের মুখটা কেমন যেন লাল হয়ে উঠেছে। তুমি যা বলছো তা ঠিক কথাই বলছো বাবা, কিন্তু আমার সেই শক্তি কোথায়? ওই অপশক্তিদের সাথে আমি লড়াই করব কি করে? আর ওরা যে রক্তচক্ষুর উপাসক, ওদের ওভাবে মৃত্যু নেই। ওদের মারা অত সহজ নয়। না হলে স্বয়ং মা কালী যেখানে উপস্থিত আছে সেখানে মা থাকতে ওরা এভাবে আসার সাহস পায় বলো? কিন্তু আসার সময় বাইরে ওই মন্দিরের চাতালে আমরা যাকে বসে থাকতে দেখেছিলাম, সে কে? এখনো বুঝতে পারলি না? আজকে রাতে যে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল, ওই শিয়ালের ডাক শোনার পরে কিন্তু ওই অপশক্তিরা ফিরে গেছে। নির্ঘাত ওই ছায়া মূর্তিটা কোন এক শুভ শক্তি। কিন্তু কিন্তু সে কে ঠাকুরমশাই? ঠাকুরমশাই হ্যারিকেনের অল্প আলোয় মলয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মলয় দেখতে পেল ঠাকুরমশাইয়ের চোখের কোল বেয়ে জল নেমে আসে। মলয়ের বুকের ভেতরে একটা অদ্ভুত ব্যথা জমে উঠতে শুরু করেছিল, কিন্তু না, সেটাকে সে গুরুত্ব দিল না। ওর এখন অনেক কাজ। ওর দাদা কোথায় হারিয়েছে সেটা ওকে খুঁজে বার করতেই হবে। রক্তচক্ষু হোক আর যেই হোক না কেন, কোনো অপশক্তিকে সে ভয় পাবে না। ওর দাদার খোঁজ তাকে নিতেই হবে। গোটা রাত ধরে চারজন মিলে সলা পরামর্শ করে। একসময় ওরা সকলেই বুঝতে পারে একটা ব্যাপারে পুরোহিত মশাই আরও একটা খবর জানে, যেটা গ্রামের আর কেউ জানে না। এই মন্দিরের কোথাও একটা পাতাল ঘর রয়েছে, আর সেটা কোথায় আছে তা কেউ জানে না। সেই ঘরেই আসলে পুজো হতো সেই রক্তচক্ষু দেবীর। সেই দেবীকে কোনো এক সময় জাগিয়েছিল রঘু ডাকাত কিংবা তার সাঙ্গপাঙ্গদের কেউ একজন, আর তারপর থেকেই সেই জমিদার বাড়িতে ওই অভিশাপ জমিয়ে রেখেছে। আর তার অভিশাপে জমিদার বাড়িতে কখনো কেউ থাকতে পারে না। যদি কেউ ভুল করে ওই জমিদার বাড়িতে প্রবেশ করে, তাহলে তার উপর দৃষ্টি পড়ে ওই অপশক্তিদের। কিন্তু তাকে কিভাবে ঘুম পাড়ানো যায় তার কথা কেউ জানেন না। তবে তাকে জাগানোর জন্য যে বলির প্রয়োজন হয় সে কথা তিনি জানেন। পরদিন সকালে ওরা আবার নিজেদের বাড়িতে ফিরে আসে, কিন্তু আসার আগে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়। মলয় আর দেবাশিস তাকিয়ে দেখতে পায় একটা কালো রঙের পাথরের কালী মূর্তি, তবে মন্দিরের ভেতরে এদিক ওদিক কেমন যেন পুরনো দিনের ছাপ রয়ে গেছে।
মন্দিরের দেওয়ালে গজিয়ে উঠেছে বিরাট বিরাট গাছের শিকড়। মন্দিরের চাতাল ফেটে পড়েছে, আর সেই ফাটল দিয়ে হেঁটে বেড়াচ্ছে লাল রঙের পিঁপড়ের দল। পিঁপড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ব্যাপার চোখে পড়ে মলয়ের। পিঁপড়েরা মন্দিরের ফাটল দিয়ে বেরিয়ে আসছে না, বাইরে থেকে মন্দিরের ভেতরে গিয়ে ঢুকছে। এরা বেরিয়ে আসে মাটির কোনো একটা জায়গা থেকে। পিঁপড়েদের অনুসরণ করতে করতে বেশ কিছুটা এগিয়ে যায় মলয়। ঠিক তখনই পেছন থেকে নিতাই ডাকে, মলয়, চলে আয়, বাড়িতে ফিরতে হবে যে। গোটা রাত জেগে আছিস, এখন একটু গিয়ে ঘুমিয়ে নে, তারপর না হয় দেখা যাবে। ওই ছেলে দুটো তোদের বাড়িতে কেন এসেছিল নিতাই? ওরা শহর থেকে এখানে ঘুরতে এসেছে, তেমন কিছুই না মোড়ল মশাই। আপনি আপনি একদম ভাববেন না। তাহলে ঠিক আছে, কিন্তু সকালবেলা তোদেরকে ওই পুরোহিত মশাইয়ের ঘর থেকে বেরোতে দেখেছে গায়ের দু একজন। সেখানে তোরা কি করছিলি? আর অত সকালে ওখানে গিয়েছিলি বা কেন? নিতাই একটু আমতা আমতা করছে দেখে মলয়ের সামনে এগিয়ে যায়। তারপর বলে, আমি এখানে এসেছি আমার দাদাকে খুঁজতে। আমার দাদা আজ থেকে 7 বছর আগে এই গ্রামে এসেছিল, আর তারপর এখানে নিরুদ্দেশ হয়ে যায়। আমার মনে হয় এখানে নিশ্চয়ই কেউ তার কোনো ক্ষতি করেছে, আর তার খোঁজেই আমি এখানে এসেছি। আর কাল রাতে আমরা পুরোহিত মশাইয়ের ঘরেই ছিলাম। নিবারণ হাসি মুখে তাকিয়ে থাকে মলয়ের দিকে, কিন্তু মলয়ের মনে হয় ওই হাসিটা যেন শিয়ালের মতো ধূর্ত হাসি। ওই হাসিতে যেন প্রতিহিংসা ঝরে পড়ছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিবারণ বলে, বেশ বেশ, কিন্তু যে গেছে তাকে নিয়ে আবার এভাবে টানাটানি করে কি লাভ বলতো? তুই শহরের ছেলে, গ্রামে ঘুরতে এসেছো। তুমি শহরের ছেলে, গ্রামে ঘুরতে এসেছো। ঘুরবে ফিরবে, তারপর বাড়ি চলে যাবে। কেঁচো খুঁড়তে যদি অন্য কিছু বেরিয়ে পড়ে। আর তাছাড়া এখানে রাতের বেলায় যা খুশি হয়ে যায়, বুঝলি তো? মলয় চোয়াল শক্ত করে, ওর হাত মুঠো হয়ে আসে। দেবাশিস ব্যাপারটা দেখতে পেয়ে পেছন থেকে ওর হাতটা টেনে ধরে। নিবারণ একটু হেসে উঠে বলে, তোমাদের বয়সটা কম তো, তাই এখন রক্ত গরম। এ গ্রাম কিন্তু তোমাদের শহর নয়। আমাদের এখানে মানুষ শুধু রাতে নয়, দিনে দুপুরেও উধাও হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি এই গ্রামের মোড়ল। তোমাদের একটু সাবধান করে দেওয়া উচিত, তাই করে দিলাম। এবার যে যার ভালো সে নিজে বুঝবে। আমাদের ভালো আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারছি মোড়ল মশাই, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তবে আমার দাদার যদি কোনো মানুষের জন্য ক্ষতি হয়ে থাকে, তাহলে কিন্তু আমি তাকে ছাড়ব না, তা সে যেই হোক না কেন। যদি জানতে পারি আমার দাদার ক্ষতি কোনো মানুষ করেছে, তাহলে তারও কিন্তু যা খুশি হয়ে যেতে পারে মোড়ল মশাই, যা খুশি। নিবারণ ইতস্তত করে মলয়ের দিকে তাকায়, তারপর নিতাইয়ের দিকে তাকিয়ে বলে, নিতাই, সাবধান করে দে ওদের। ও জানে না ও কার সাথে কথা বলছে। আমি নিবারণ মণ্ডল, আমি এই গ্রামের মোড়ল। এখানে একদম কোনো বেগর বাই চলবে না। ওই জমিদার বাড়ি দেখতে এসেছিস, না ওই জমিদার বাড়ির গুপ্তধন খুঁজতে এসেছিস? জানা যা, একবার জমিদার বাড়িতে গিয়ে ঢোক। তোর দাদাও তো ওখানে গিয়েছিল গুপ্তধন খুঁজতে। কি নিতাই, গুপ্তধনের কথা ওদের বলিসনি? হ্যাঁ? না মানে মোড়ল মশাই, ওরা সত্যিই ওসব ব্যাপারে কিছুই জানে না, ওরা এমনি ঘুরতে এসেছে। নিবারণ এগিয়ে এসে নিতাইয়ের কাঁধে একটা হাত রেখে বলে, তুই ভালো ছেলে নিতাই, তোকে আমি বেশ পছন্দ করি। আর তাই তোর ভালোর জন্যই বলছি, ওদের এখানে বেশি দিন রেখে নিজের বিপদ বাড়াস না। আবার যদি জমিদার বাড়িতে কেউ ঢুকে পড়ে, তাহলে কিন্তু আবার একজন নিরুদ্দেশ হবে। কথাটা তো জানিসই। নিবারণ আর দাঁড়ায় না, চলে যায়। যাওয়ার আগে একবার মলয়ের দিকে ঘুরে তাকায়। মলয় তখনও কড়া দৃষ্টিতে তাকিয়ে তার দিকে দেখছে। নিবারণ চলে যেতে নিতাই বলে, মলয়, ওর সাথে তুই লাগতে যাস না, ও ভালো লোক নয়। লোকটা এর আগে গ্রামের একজনকেও দিনে দুপুরে হাওয়া করে দিয়েছে। গ্রামের সবাই এটা জানে, অথচ কেউ ওর কিচ্ছু করতে পারেনি। মলয়ের চোখ মুখ কুঁচকে আসে। একটু অবাক গলায় সে বলে, তাহলে 4 বছর আগে যে উধাও হয়েছিল, সে আসলে দিনের বেলা উধাও হয়েছিল?
রাতের বেলা নয়। তুই কি করে জানলি যে দিনের বেলাতেও উধাও হয়ে গেছিল, রাতের বেলা নয়? আর তোকে এ কথা কে বলল? এখানে আমি শুধু শুধু এসে পড়িনি নিতাইদা। এখানে আসার পরে অনেক খবর আমায় জোগাড় করতে হয়েছে। দাদার খবর আমি এখান থেকে বার না করে কিছুতেই যাব না। তাতে আমায় পরের অমাবস্যা অবধি যদি এখানে থাকতে হয় তো আমি এখানেই থাকবো। সেদিন দুপুরের দিকে নিতাইয়ের বাড়ির কাছে এক সাধুকে দেখা গেল। সাধুর অবস্থা মোটেই ভালো নয়। রাস্তার এক পাশে বসে সে জলের জন্য আকুতি করে চলেছিল। মলয় তখন উঠোনের কাছেই দাঁড়িয়েছিল। ব্যাপারটা দেখতে পেয়ে ও আর সময় নষ্ট করল না, তাড়াতাড়ি ঘর থেকে জল নিয়ে গিয়ে সাধুকে দিল। সাধুর বড় খারাপ অবস্থা। সাধু মৃত্যুশয্যায় শুয়ে পড়ল প্রায়। তারপর মলয়ের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুতভাবে বলল, তোর কপালে বড় বিপদ রয়েছে রে। এখানে এখানে তোর বড় বিপদ হবে রে বাছা। কিন্তু তুই মৃত্যুর মুহূর্তে আমায় জল দিয়েছিস। তোকে আমি বাঁচিয়ে দিয়ে যাব। আমার বিপদ হবে? কিন্তু কেন বলুন তো? আর কি বিপদ হবে? এই গ্রাম ভালো নয় রে বাবা, এই গ্রাম ভালো নয়। অতীতে এই গ্রামে অনেক রক্ত ঝরেছে, আর সেই রক্তের দাম এই গ্রামের লোকেদের এখনো দিতে হচ্ছে। কিন্তু তার প্রতিকার আছে। আমি আজ অনেক বছর ধরে এই রূপনারায়ণ রায়দিঘির আশেপাশে অনেক গ্রামে ঘুরে বেরিয়েছি। রূপনারায়ণ নদের আশেপাশেই আমি থাকতাম, কিন্তু আজ বাধ্য হয়ে এখানে এলাম। আমার কথা শোন তুই। ওই মন্দির কিন্তু ভালো নয় রে বাবা। ওই মন্দিরে আছে অপশক্তির বাস। সব সময় সব কিছু কিন্তু ওই চোখের সামনে থাকে না, অনেক কিছু চোখের আড়ালেও থাকে। সেটা তোকে খুঁজে বের করতে হবে। কিন্তু সাধু বাবা, আমি তো এখানে এসেছি আমার দাদাকে খুঁজতে। আমি তো ওই মন্দিরের কিছু খুঁজতে আসিনি। ওরে পাগল ছেলে, সব কিছুই যে একই সুতোয় বাঁধা। সুতোর যে কোনো একটা প্রান্ত ধরে টান দিলেই তো সব কিছু বাইরে বেরিয়ে আসবে। এই গোটা গ্রাম এক সুতোয় বাঁধা রে। ওই জমিদারের বংশ, ওই মন্দিরের অপদেবী, আর এই রূপনারায়ণ নদীর জলে ভেসে যাওয়া, সব কিছু এক সুতোয় বাঁধা। ওই সুইডাঙ্গার ঘাট অনেক কিছু দেখেছে, যেমন আমি অনেক কিছু দেখেছি। ওই জমিদার বাড়ি আর গ্রামের শ্মশান। আর ওই মন্দিরের জায়গায় আগে কি ছিল জানিস? ওই ঘন জঙ্গল ছিল সেখানে। সেখানে থাকতো রঘু ডাকাত। ডাকাতকে কেউ দেখেনি, শুধু আমি দেখেছি। আমি তাকে দেখেছি। তার মতো তান্ত্রিক এ গ্রামে তো ছিলই না। ওই আশেপাশের আর 5টা গ্রামেও ছিল না। সে মরেছে, কিন্তু তার আগে জাগিয়ে দিয়ে গেছে ওই অপশক্তিকে। আর জাগিয়ে দিয়েছে ওই রক্তচক্ষুকে। তাকে আর ঘুম পাড়াতে না পারলে আজ থেকে 100 বছর পরেও সে বারবার ফিরে আসবে তার। কথাটা বলতে বলতে সাধুর নাভিশ্বাস উঠল। কোনো রকমে মলয় তার মাথাটা কোলের ওপর তুলে ধরে আবার বলল, কিন্তু সাধু বাবা, এই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো কি করে? মানে এই গোটা গ্রামকে এই বিপদ থেকে উদ্ধার করার কি কোনো রাস্তাই নেই? রাস্তা আছে রে বেটা, রাস্তা আছে। ওই
ওই রক্তচক্ষু অপদেবীকে জাগিয়ে তুলতে হলে তার সামনে দিতে হয় বলিদান, আর তাকে ঘুম পাড়াতে হলেও তার সামনে দিতে হবে ওই বলি, যেন বলির রক্ত গিয়ে তার পায়ে লাগে। তাহলেই সে আবার ঘুমিয়ে পড়বে, আর সে ঘুমিয়ে পড়লেই এই গ্রাম আবার শান্ত হবে। কিন্তু এই গ্রামে অনেকেই আছে যারা সেটা চায় না, যারা সেটা... আর কথা বলতে পারল না সাধু। মাথাটা তুলে একবার বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল, আর তারপরেই ঢলে পড়ল মলয়ের কোলের ওপর। ততক্ষণে দেবাশিস, নিতাই, নিতাইয়ের বউ মালতী, নিতাইয়ের মা বাবা সকলেই এসে পড়েছে সেখানে। নিতাইয়ের মা বাবার বয়স হয়েছে, তাদের বাতের রোগ আছে, তাই বেশি হাঁটাহাঁটি করতে পারেন না, কথাবার্তাও কম বলেন। কিন্তু এই দৃশ্য দেখে তারা না এসে আর থাকতে পারল না। সাধুর মৃতদেহ গ্রামের লোকেদের উদ্যোগেই শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। সকলেই বলল এই সাধুকে গ্রামের শ্মশান, এমনকি রূপনারায়ণ নদের আশেপাশে মাঝে মাঝে দেখা গেছে। সাধুর শরীর পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু মলয় তার কথাগুলো মনে রেখেছিল। তবে একটা ব্যাপার মলয় মনে হয় বুঝতে পারেনি। সাধুর সঙ্গে কথা বলার সময় তার একবার মনে হয়েছিল তার পিছনের দিকে যেন কেউ একজন এসে দাঁড়িয়েছিল। আসলে রাস্তার অন্য পাশে সাধু বসেছিল, তাই রাস্তার দিকে পিঠ করে মলয় তার কথাগুলো শুনছিল। কিন্তু তার পিছনে কি এসে দাঁড়িয়ে কথাগুলো শুনল সেটা মলয় বুঝতে পারেনি। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। মলয়, দেবাশিস রয়ে গেল রূপনারায়ণ গ্রামে। নিতাই বুঝতে পারছিল কিছু একটা না করে মলয় এখান থেকে যাবে না। মলয় মাঝে মাঝেই দিনের বেলায় যেত পুরোহিত মশাইয়ের বাড়িতে, তার সঙ্গে যে কি কথা বলতো তা কেউ জানে না। দেবাশিস গোটা ব্যাপারটায় ভয় পেতে লাগলো। মাঝে মাঝে এসে মলয়কে ফিরে যাওয়ার কথা বলতো, কিন্তু মলয় ফিরত না, বরং বেশি বললে সে ওকে একা ফিরে যাওয়ার কথাই বলতো। ধীরে ধীরে ব্যাপারটা এমন পর্যায়ে এসে পড়ল যে মলয় তৈরি হতে লাগলো এমন একটা কিছুর জন্য যা এই গ্রামের মানুষ কখনো ভাবেনি। এই গ্রামের মন্দির, এই গ্রামের জমিদার বাড়ি আর রূপনারায়ণ নদের সুইডাঙ্গার ঘাট, এই তিনের মধ্যে এমন কিছু একটা আছে যেটা মলয়কে খুঁজে বার করতে হবে। আর তারপরেই এই গ্রামের অভিশাপ আর অমাবস্যার ভয়ঙ্কর রাতকে সে বদলাতে পারবে, আর খোঁজ পাবে দাদা কোথায় আছে। কিন্তু সেই রক্তচক্ষু দেবী আসলে কে, আর সে কোথায় আছে, সেটা কিন্তু মলয় এখনো বুঝতে পারেনি। সেদিন বিকালে নিতাই কোথায় যেন বেরিয়েছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন সে ফিরে এলো না, তখন নিতাইয়ের বউ মালতী কেমন যেন চিন্তিত মুখে ওদের ঘরের কাছে এসে মলয়কে বলল, ভাই, তোমার দাদা তো সে কখন বেরিয়েছে, এখনো তো ফিরে এলো না। এদিকে অন্ধকারও নামতে শুরু করেছে, ছেলেটা একা ঘরে রয়েছে, ওকে ছেড়ে তো আমি বাইরেও যেতে পারছি না। তোমরা কি একটু তোমার দাদাকে খুঁজতে যাবে? সে কি গো, দাদা এখনো ফেরেনি? তুমি আগে বলবে তো। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। দেবাশিস তো রইল, আমি না হয় বরং কি একটু দেখে আসি। না না ভাই, তুমি একা যাবে কেন? এই রাতের বেলা একা তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তাছাড়া এই গ্রাম তো তোমাদের জন্য ভালো নয়। তোমরা দুজনেই যাও বরং। মালতীর কথা শুনে ওরা দুজনেই বাড়ি থেকে বেরোলো। নিতাই গিয়েছিল পাশের গ্রামে হাট বাজার করার জন্য। সেখান থেকে এতক্ষণে চলে আসার কথা ছিল, কিন্তু আসেনি। আজ অমাবস্যা নয়, তাই ওরা নিশ্চিন্ত মনে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল এদিক ওদিক।
ওদের হাতে হ্যারিকেন। গ্রামের দিকে রাতের বেলা লোক খুব একটা বাইরে বেরোয় না। সন্ধে হওয়ার পর তারা নিজের ঘরে ঢুকে ঘুমানোর তোড়জোড় করতে থাকে। ওরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে গেল, আর একটু এগিয়ে যেত, কিন্তু তার আগে একটা দৃশ্য দেখতে পেয়ে হঠাৎ করে চুপ করে গেল। সামনে দাঁড়িয়ে রয়েছে নিতাই, কিন্তু সেভাবে থমকে দাঁড়িয়ে পড়েছে কেন? আকাশে চাঁদের আলো রয়েছে, সেই চাঁদের আলোয় আশেপাশে অন্ধকারটুকু সামান্য ম্লান হয়ে এসেছে। ওদের থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে রয়েছে নিতাই। নিতাই একটা বাড়ির দিকে তাকিয়ে কিছু একটা দেখছে, কিন্তু অত মন দিয়ে কি দেখছে নিতাই? মলয় একবার গলা তুলে ডাকলো, নিতাইদা, ও নিতাইদা। নিতাই কিন্তু ওদের কথা শুনতে পেল না। ওরা দুজন একবার মুখ চাওয়াচাওয়ি করে আর একটু এগিয়ে গেল সামনের দিকে। ঠিক তখনই বুঝতে পারল নিতাই দাঁড়িয়ে আছে নিবারণ মণ্ডলের বাড়ির কাছটায়। আর তার বাড়ির দিকে তাকিয়ে নিতাই কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। আর ওখানে কে? মলয় এগিয়ে গিয়ে নিতাইয়ের গায়ের ওপর একটা হাত রাখতেই থরথর করে কেঁপে উঠল নিতাই। তখনই ঠোঁটে আঙুল দিয়ে ওদের চুপ করতে বলল। হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে ওরা তাড়াতাড়ি এগিয়ে গেল নিবারণ মণ্ডলের বাড়ির দিকে। আর তারপর নিবারণ মণ্ডলের বাড়ির প্রাচীরের এপাশ থেকে উঁকি মেরে ওরা বাড়ির পিছনের দিকে তাকাতেই ওদের রক্ত জল হয়ে গেল। বাড়ির পিছন দিকে অন্ধকার একটা জায়গায় আগুন জ্বলছে। সেই আগুনের এক পাশে বসে রয়েছে নিবারণ, কিন্তু কিন্তু তার পরনে ও কি পোশাক? তার মাথায় লাল রক্তচন্দন, গায়ে লাল রঙের কাপড়, কিন্তু সেটা তেমন ভয়ের ব্যাপার নয়। সামনে আগুন জ্বলছে, সেটা শুধু আগুন নয়, সেই আগুন থেকে উঠতে থাকা কালো ধোঁয়াটা সামনে একটা গাছের কাছে এসে কুণ্ডলি পাকাচ্ছে। যেন সেই ধোঁয়ার কুণ্ডলির মধ্যে আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে একটা ছায়া শরীর। সেই ছায়া শরীরটা ততক্ষণে মাথা থেকে পেট পর্যন্ত যেন আগুনের আঁচে তৈরি হয়ে গেছে। তার দুটো চোখ যেন লাল রঙের উজ্জ্বল, তার মুখটাও যেন লাল রঙের একটা গভীর গহ্বর। কালো কুচকুচে সেই মূর্তিটার কাছ থেকে একটা অদ্ভুত গর্জন ভেসে আসছিল। নিবারণ মণ্ডল বাড়ির আশেপাশে বাড়িঘর খুব একটা নেই। এখান থেকে বেশ খানিকটা হেঁটে গেলে পাশের বাড়ি পড়বে, তাই এই দৃশ্যটা আর কেউ দেখতে পেল না। তাছাড়া গ্রামের লোকেরা রাতের অন্ধকারে আর বাড়ি থেকে বের হয় না, কিন্তু নিবারণ মণ্ডল এটা করছেটা কি? ওরা মন্ত্রমুগ্ধের মতো চুপ করে দেখতে লাগলো। আস্তে আস্তে ছায়া শরীরটা সম্পূর্ণ হয়ে গেল, আর তারপর নিবারণ তার ডান হাতটা তুলে ডান হাতের একটা আঙুল থেকে কেটে রক্ত এগিয়ে দিল আগুনে। আর তাতেই সেই ছায়ামূর্তিটা একটা অদ্ভুত চিৎকার করে উঠল। এবার আর দেবাশিস নিজেকে সামলে রাখতে পারল না। সে ভয়ার্ত গলায় চিৎকার করে উঠল, ওটা কি? ওটা কি? দেবাশিসের চিৎকার শুনে নিবারণ মণ্ডল আর সেই ছায়া দুজনেই মুহূর্তের মধ্যে ঘুরে তাকালো পাঁচিলের দিকে। আর তখনই ওরা দেখতে পেল, ওরা ঘুরতেই নিতাইয়ের গলা থেকে একটা চিৎকার বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওরা তিনজন ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে নিতাই একবার পেছনের দিকে তাকিয়ে দেখছিল সেই ছায়ামূর্তিটা তখনও তাদের পিছু পিছু আসছে। বাড়ির মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে ওরা যখন হাঁপাচ্ছে, ঠিক তখনই পাশের ঘর থেকে মালতীর চিৎকার শুনতে পেয়েছিল ওরা। পাশের ঘরে দরজার কাছে এসে যেটা দেখতে পেয়েছিল, তাতে ওদের গোটা শরীরের রক্ত যেন জল হয়ে এসেছিল। জানালা দিয়ে একটা কালো ধোঁয়া ঘরে ঢুকতে শুরু করেছে। মালতী নিজের ছেলেটাকে বুকের মধ্যে চেপে ধরে ঠকঠক করে কাঁপছে। বাবা মা পাশের ঘরে, সবাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিল বটে, কিন্তু মলয়ের তখন হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল। সে তাড়াতাড়ি নিজের ঘরে দৌড়ে গেল, আর তারপর তার ব্যাগ থেকে বের করে আনলো একটা ছোট্ট পাথর। তারপর সেই পাথরটা সেই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। ছায়ামূর্তির গোটা শরীরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল।
একটা অদ্ভুত চিৎকার আর বিভৎস পোড়া গন্ধে গোটা ঘরটা ভরে গেল। তারপরের ঘটনাগুলো অতি দ্রুত ঘটে গেল। ঘরের ভেতর থেকে মালতী আর তার ছেলে দ্রুত বেরিয়ে গেল। ঘরের দরজাটা বন্ধ করে সবাই মিলে গিয়ে ঢুকলো পাশের ঘরে। অনেকক্ষণ কারোর মুখে কথা নেই। দেবাশিস তখনও ভয়ে ঠকঠক করে কাঁপছে। নিতাইয়ের মুখ থেকে কথা সরছে না। মালতী ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে হাঁপিয়ে চলেছে। মলয় কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই চুপ করে কিছুক্ষণ বসে থাকার পর নিজের ব্যাগটা থেকে দাদার হাতের লেখা ডায়েরিটা বের করে এনেছিল আর হাতে তুলে রাখা পাথরটার দিকে একবার তাকিয়ে দেখেছিল। একটা পাথর খণ্ডের এত ক্ষমতা যে এমন একটা অপশক্তিকে তাড়িয়ে দিল। কিন্তু ওটা কি ছিল? আর নিবারণ মণ্ডলী বা আসলে কে? নিতাই খানিকটা সামলে নিয়েছিল নিজেকে। পাথরের অদ্ভুত ক্ষমতা দেখার পর সে অবাক হয়ে গিয়েছিল বটে, কিন্তু এই গ্রামে যা যা হয়ে চলেছে তার কাছে ওটা একটা সাধারণ ঘটনা। নিতাই শুধু একটাই কথা বলল, আমি জানতাম নিবারণ মণ্ডল সাধারণ কেউ নয়। এই গ্রামের সমস্ত কিছুর সাথে তার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। মলয়, দেবা, তোরা আর এই গ্রামে থাকিস না। এই গ্রাম থেকে চলে যা, চলে যা, চলে যা, চলে যা। কাল সকালেই তোরা এখান থেকে চলে যাবি, ঠিক আছে? আমি আর তোদের কোনো কথা শুনতে চাই না। আমি চাই না তোদের আবার কিছু হোক। দেবাশিস আর মলয় কেউ কোনো কথা বলল না। চুপ করে বসে রইল তারা সবাই। ঠিক তখনই তাদের দরজার কাছে একটা ধাক্কা পড়তে লাগলো। নিতাই আস্তে আস্তে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ভয়ে ভয়ে দরজাটা খুলে হ্যারিকেনটা মুখের সামনে তুলে ধরে দেখতে পেল, আরে পুরোহিত মশাই, আপনি এত রাতে আমার বাড়িতে? পুরোহিত মশাইয়ের দুটো চোখ উজ্জ্বল, যেন অদ্ভুত কিছু একটা তিনি জানতে পেরেছেন। তিনি ঘরের ভেতর তাড়াতাড়ি ঢুকে দরজাটা ভেজিয়ে দিয়ে মলয়ের দিকে তাকিয়ে চাপা গলায় যেন চিৎকার করে বলে উঠলেন, বাবা, বাবা, আমি জানতে পেরেছি সেই রক্তচক্ষুর অপদেবী কোথায় রয়েছে। এই কথায় সকলেই কেমন যেন সোজা হয়ে বসল। মালতীর কান্নাও থেমে এসেছিল। মলয় কিন্তু সামান্য হাসল, কিছুই বলল না। পুরোহিত মশাই তার মুখের হাসি দেখে অবাক হয়ে গেল। মলয় শুধু বলল, তাহলে কি করবো নিতাইদা? সত্যিই কি আমরা কাল সকালে এখান থেকে চলে যাব? নিতাই কোনো উত্তর দিল না, শুধু পুরোহিত মশাইকে বসার জন্য একটা চেয়ার বাড়িয়ে দিল সামনের দিকে। বাইরে তখন হঠাৎ করে ঝুপ ঝুপ করে নেমে এলো বৃষ্টি।